আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসব পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। এবার সারা দেশে 3,715টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করে এবং মুঠোফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। বাংলাদেশ সহ 75টিরও বেশি দেশের উপরে আরোপিত বর্ধিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে তাদের বিষয়ে নমনীয় হয়েছে ওয়াশিংটন। এই 90 দিন সকল দেশের উপরে 10 ভাগ শুল্ক নির্ধারিত থাকবে বলে জানানো হয়েছে। তবে চীনের বিরুদ্ধে আরও কঠোর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির উপরে শুল্ক আরও বাড়িয়ে 125% করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবিলম্বে এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে বর্ধিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগকারীদেরকে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। বুধবার বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার মতো চমৎকার সব আইডিয়া রয়েছে বাংলাদেশের কাছে। ডক্টর ইউনূস বলেন, ব্যবসা হলো বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বক্তৃতায় 1974-এর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশ থেকে সম্মেলনে অংশ নেওয়া 550-রও বেশি অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। বলেন, এদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে চমৎকার সব আইডিয়া, আর তরুণরাই বদলে দিতে পারে গোটা বিশ্বকে। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both. Business is the most powerful mechanism by which you can change the world. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রান্তিক এক ক্ষুদ্র গ্রামে এটি শুরু হলেও তা এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। 1971 সালের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। 74 is a year that we cannot forget. Sorry. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. 1.5 million people died. এর আগে বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আর বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন পরীক্ষামূলকভাবে দেশে যাত্রা শুরু করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিংক। হাসান মাহমুদ,
এনটিভি নিউজ, ঢাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চলের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বুধবার রাজধানীর একটি হোটেলে সম্মেলনের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর মাঝে দেশে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। মেজবা হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী করে গড়ে তুলতে তৃতীয় দিনের মতো চলছে এ সম্মেলন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদিনের ফিরিস্তি তুলে ধরেন বিডা চেয়ারম্যান। জানান, ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি খাত ও আমিরাতের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সম্মেলনে আসা বিনিয়োগকারীরা। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএই ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। যে দলেই ক্ষমতায় আসুক, বিনিয়োগকারীদের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলগুলোকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক, ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। তৃতীয় দিনের সম্মেলনে আইএলওর সঙ্গে শ্রম অধিকার বিষয়ক এবং হাঙ্গার গ্রুপের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে আগামী 1-2 বছরের মধ্যে 15,000 লোকের কর্মসংস্থান হবে বলে জানান বিডা চেয়ারম্যান। বিভিন্ন মিটিং করেছেন এবং মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার শেখ হাসিনা, শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়াও এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম দুদকে যান অভিযোগ জমা দিতে। দুদককে ব্যবহার করে অতীতের নির্দোষ অনেককেই হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত নাহিদ প্রেসের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। এছাড়াও সে সময় শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি ম্যুরাল নির্মাণে রাষ্ট্রের প্রচুর অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ আছে। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অভিযুক্ত ব্যক্তিদের এমন লুটপাটের বিষয়ে খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। একই দিনে দুপুরে গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে যান জাতীয় নাগরিক পার্টির 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। সার্জিস অভিযোগ করেন, অতীতে দুদককে ব্যবহার করে আওয়ামী লীগের অনেকেই সাম্রাজ্য গড়েছিলেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংকের 16 কোটির বেশি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের আগেই নির্বাচনের পূর্ণাঙ্গ একটি রোড ম্যাপ চায় বিএনপি। এ বিষয়টি নিয়ে আগামী 16 এপ্রিল বিএনপির সাথে বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর আগে বৈঠকের সময় চেয়েছিল দলটি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ বছরের জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করা সম্ভব বলে মনে করেন দলের এই নেতা। নাজিবুর রহমানের রিপোর্ট।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ঈদ পরবর্তী দলের নতুন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ চাইবেন তারা। আলোচনার পরই সিদ্ধান্ত আসবে কোন প্রক্রিয়ায় নির্বাচনের দাবি আদায় করবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। এ সময় সংস্কার কমিশনে বিএনপির দেয়া প্রস্তাব নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাব দেয়নি দলটি। রাষ্ট্রধর্ম নিয়ে কোনো সুপারিশ তো বাতিলের আসেনি, সেটা সংস্কার কমিশন মেনে নিয়েছে। আমরা তার সাথে আগেই একমত। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আর সংবিধানের মূলনীতি হিসাবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিপক্ষে বিএনপি বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মধ্যরাতে 2.5 ঘণ্টা বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, নেপাল ও ভুটানের রপ্তানির যে প্রক্রিয়া, তাতে এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আজ এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে, সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। বাণিজ্য সচিবের নেতৃত্বে আরেকটা মিটিং কনভেন হবে এবং ওই মিটিং থেকে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো বলে আমি আশা করি। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলনে দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। টানা 3 মাস কমার পর মার্চে কিছুটা বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি, তবে এই সময়ে খাদ্য মূল্যস্ফীতির হার কমেছে। অন্যদিকে জুনের মধ্যে দেশের মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিশ্লেষকরা বলছেন, রমজানের মতো বছরব্যাপী বাজার ব্যবস্থাপনা বজায় থাকলে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর সার্বিক মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার পাশাপাশি IMF-এর লক্ষ্যমাত্রা পূরণে সরকার যে পথে হাঁটছে তার সঠিক বাস্তবায়ন করতে পারলে ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলামের রিপোর্ট। গেল ফেব্রুয়ারিতে 22 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি থাকার পর রমজান মাস অর্থাৎ মার্চে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 9.35%, যা এর আগের মাস ফেব্রুয়ারিতে ছিল 9.32%।
তবে ইতিবাচক দিক হচ্ছে মার্চে খাদ্য মূল্যস্ফীতি 9.24% থেকে কমে 8.93% দাঁড়িয়েছে, যদিও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.38% থেকে বেড়ে 9.70% হয়েছে। গত 12-13 বছরের মধ্যে এরকম সস্তা বাজার আসলে পাইনি। ওভারঅল এই রোজা মাসে অনেক সস্তা গেছে, এটা আনবিলিভেবল। যেভাবে আপনার মনে করেন যে বাজার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে, এটা যদি সামনে আরো ধরে রাখতে পারে তাহলে এটা মনে করেন যে আমাদের জন্য আশা করি ভালোই হবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজার ব্যবস্থাপনার উন্নতির পাশাপাশি সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। বাজার ব্যবস্থাপনায় বেশ ভালো একটা উন্নতি হয়েছে এবং যে অগ্রগতি বা সাফল্য অর্জিত হয়েছে সেটা সারা বছর ধরে কিভাবে আমরা চালু রাখতে পারি, তো সেটার উপরেই নজর দিতে হবে এবং এই বাজার ভিত্তিক পরিকল্পনা করতে হবে আমাদের, এবং কঠোর নজরদারি এবং সিন্ডিকেট যাতে করে না ওঠে সেটার ব্যবস্থা নেওয়া হয়েছিল, তো সেই বিষয়টা আমাদের চালু রাখতে হবে। তবে খাদ্য মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা পণ্যের সরবরাহের পাশাপাশি চালের বাজারের স্থিতিশীলতার উপর নির্ভর করবে বলে মত বিশ্লেষকদের। বড় আসার আগ পর্যন্ত মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা টান অবস্থা এটি থাকবে, সুতরাং এপ্রিল মাসটিও হয়তো এক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে। জুনের মধ্যে আইএমএফ মূল্যস্ফীতি কমিয়ে আনার যে পূর্বাভাস দিয়েছে সেই লক্ষ্য পূরণের কথাও বলেন তিনি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে সরকারের এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যে এক ধরনের সংকোচনমূলক পরিস্থিতি সেটি অব্যাহত রাখা। দ্বিতীয়ত হলো একই সাথে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে না নতুন করে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়া, যেটি ইতিমধ্যে দুবার হয়েছে, সেটি না করা। তৃতীয়ত উচিত হবে কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের বাজারে খাদ্য পরিস্থিতির দিকে কড়া নজরদারি রাখা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি SUF মোকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজ দোয়া অনুষ্ঠিত হবে। বাদ আসর বনানীর DOHS কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে এই দোয়া মাহফিলে যোগ দেওয়ার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন মোকরেমা রেজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় 12 মামলার এজাহারভুক্ত আসামি বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির গুলশান বিভাগ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চলতি বোরো মৌসুমে সরকারিভাবে 36 টাকা কেজি দরে ধান ও গম আর 49 টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FPMC এর সভা শেষে এসব বলেন তিনি। এবছর 3.5 লাখ টন ধান ও 14 লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গমের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আর ধানের উৎপাদন এবার বেশি হবে ও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সমস্যা হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। গত বছর 17 লাখ টন ধান চাল সংগ্রহ করেছিল সরকার। প্রতি কেজি ধানের মূল্য ছিল 32 টাকা, সেদ্ধ চাল 45 টাকা ও আতপ চাল 44 টাকা। সরকারি হিসেবে বর্তমানে ধান চাল গম মিলিয়ে 13,20,854 টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।